আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এর আগের বিজ্ঞান ক্লাসে আমরা আহ, 1 নম্বর এবং 2 নম্বর পর্বে 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করাইছিলাম। এখন আমরা 6 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করাচ্ছি এবং 6 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করানোর পরে অনুশীলনীটাও আমরা করিয়ে দিচ্ছি এবং এখানে যে ছকগুলো আছে সেই ছকগুলো কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দিব। যারা যারা প্রথম রানার্স টিচিংয়ে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো বারবার বলতেছি, আমাদের যে ছকগুলো আছে সেই ছকগুলো আমরা এখানে কমপ্লিট করে দেব। তো ফার্স্টে হচ্ছে ফল ও বীজ। স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। তাহলে ডিম্বকটা কোথায় থাকে? স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভিতরে। আমরা যে ফুলের বিভিন্ন অংশ আছে সেখানে কিন্তু আমরা দেখছি যে স্ত্রী কেশরগুলো কোনটা। ডিম্বক হলো স্ত্রী কোষ। ডিম্বকটা কি? স্ত্রী কোষ। পরাগ রেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। পরাগ রেণুর যে পুরুষ কোষ আছে, ঠিক আছে, এই পুরুষ কোষটা গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে নিষেক বলে। তাহলে নিষেক কাকে বলে? এখান থেকে লিখবা যে পরাগ রেণুর, আমি আবার বলতেছি, পরাগ রেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়, এই প্রক্রিয়াকে বলে নিষেক। দেখো, নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। ঠিক আছে, এখন আমরা মনে রাখবো নিষেকের পর গর্ভাশয় যেটা থাকবে সেটা ফলে পরিণত হবে। গর্ভাশয়টা ফলে পরিণত হয়, হ্যাঁ। আর যেটা আছে তোমার হচ্ছে ডিম্বক আছে, সেই ডিম্বকটা বীজে পরিণত হয়। এখন আমরা এখানে একটা ফল দেখতেছি এবং এই ফলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক, বীজ আছে ভিতরে। দেখছো যে বীজটা হচ্ছে বিচির মতো আমরা যেটা দেখি। তো এখন দেখো, ফলের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে পেরিকার্প আর একটা হচ্ছে বীজ। পেরিকার্প হচ্ছে ওই যে আমরা দেখলাম যে তিনটা অংশ দেখলাম না, সেই তিনটা অংশ, লাইক এই যে অন্তত্বক, বহিঃত্বক আর মধ্যত্বক। তো এগুলো হচ্ছে পেরিকার্প। তো আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে বীজ। পেরিকার্পের 3টি স্তর, সেটা আমরা দেখলাম, বহির্ত্বক, মধ্যত্বক আর একটা হচ্ছে অন্তত্বক। বহির্ত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভিতরের অংশকে রক্ষা করে, ঠিক আছে। মধ্যত্বক রসালো হয়, এটি আমরা খাই, আমরা মধ্যত্বকটাই খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তত্বক দিয়ে বীজটা ঢাকা থাকে, আরেকটা ত্বক যেটা থাকে সেটা দিয়ে বীজটা ঢাকা থাকে। বীজের উপরে পাতলা আবরণী অন্তর্ত্বক, পাতলা যে আবরণ আছে সেটা হচ্ছে অন্তত্বক। এখন আমাদের বলছে যে সব ফলেরই কি বীজ থাকে? পরিচিত ফলে বীজের উপস্থিতি চিহ্নিত করতে হবে। যা লাগবে, পরিচিত বিভিন্ন ফল লাগবে, আম, জাম, পেঁপে, তরমুজ, কলা, কাঁঠাল ইত্যাদি। যা করতে হবে, পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কেটে ফেলতে হবে। তারপর হচ্ছে ফলের খোসা থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি। বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণ শেষে নিচের ছকটি পূরণ করি। তো আমরা ছকটা চলো পূরণ করি। তো এখানে আমাদের ফার্স্টে আমরা এখানে লিখে দিব আম। আমরা ওই উপর এটা আমরা আম লিখবো। আমের হচ্ছে, দেখো এখানে আমাদের কি, এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে ফলের বীজের উপস্থিতি আছে। আমের বীজের উপস্থিতি কি আছে। এখন এখানে আমাদের কিন্তু বলে দিছে একটি, অল্প আর অনেকগুলো। তাহলে আমরা জানি আমে একটাই আছে। পেঁপের মধ্যে আছে এবং অনেকগুলো বীজ আছে। জামে বীজ আছে এবং জামের মধ্যে কিন্তু একটা বীজ থাকে। তরমুজে বীজ আছে, অনেকগুলো থাকে, ঠিক আছে। তো আমাদের এই ছকটা কিন্তু হয়ে গেল, হ্যাঁ। তো এই ছকটা আমরা করে ফেললাম। তো আমাদের আশা করি এটা হয়ে গেল। এবার আমরা সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র দেখব। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে আমাদের কি হয়? নতুন চারা গাছ জন্মায়। তাহলে অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে পূর্ণাঙ্গ গাছ হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, আবার বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন চারা গাছ হয়। তো এখানে দেখো, চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপগুলোই হলো জীবনচক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। সো যা যা করতে হবে জীবনচক্রের ধাপ সময় আমাদের যা যা করতে হবে। তো কি কি করতে হবে দেখো উপরের চিত্রটিতে আমাদের এখানে যেটা বলছে। এবার দেখো প্রাণীর জীবনচক্র আমরা দেখি। তো এখানে দেখো ডিম ফোটা, বাচ্চা মুরগি, মুরগি থেকে আবার ডিম থেকে ডিম ফোটা, এরকম। তো সারসংক্ষেপ আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে বড় মুরগি আবার ডিম পাড়ে, এভাবে চক্রাকারে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিরও ডিম পাড়ে। সো এইখানে আমাদের এই জিনিসগুলো আছে। এখন আমরা মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা করব। সো তোমরা একটু তুলনাটা দেখে নাও।
জন্ম, বীজ থেকে চারা হিসেবে জন্মে, ডিম থেকে বাচ্চা হিসেবে জন্মে মুরগি। বৃদ্ধি, পানি ও সূর্যের আলো পেয়ে বড় হয়, খাদ্য ও পানি পেয়ে বড় হয়। নতুন বীজ তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে, ডিম পাড়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। নির্দিষ্ট সময় পর শুকিয়ে মারা যায়, আয়ু শেষ হলে মারা যায়। এখন আমাদের এটা কিন্তু এখানে তোমরা দেখছো, এখন এখানে সারসংক্ষেপটা তোমরা পড়ে নিতে পারো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট চক্র মানে জীবনচক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় ও বংশবৃদ্ধি করে। এক সময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে, যেমন উদ্ভিদের বীজ ও মুরগির ডিম। ডিম থেকে আবার বীজ, যথাক্রমে মুরগি বা উদ্ভিদের জীবনচক্র শুরু হয়। কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ডিম পারে না, তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকেই তাদের জীবনচক্র শুরু হয়। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনে ডিমের ভূমিকা রয়েছে। পরবর্তী শ্রেণীতে আমরা সে সম্পর্কে জানব। সো এরপরে আমরা এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে বলছে জীবের প্রজনন সম্পর্কে আরও কিছু জানি। জীবের প্রজনন সম্পর্কে আরও কিছু জানতে আমরা চাচ্ছি। তো জীবের প্রজনন সম্পর্কে আমরা জানবো। ইতিমধ্যে আমরা জীবের জীবন চক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবনচক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়া হলো প্রজনন। প্রজনন কি, এটা মনে রাখবা। প্রজননের গুরুত্ব: জীব মাত্রই মরণশীল। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবে বছর পর বছর জীব বেঁচে থাকে।